এখন তো বাংলাদেশের পর্দায় আপনাকে দেখা যাচ্ছে জি। রঙিলা পুতুল নামে একটি নিয়মিত ধারাবাহিক নাটকে আপনি অভিনয় করছেন, সেখানে আপনার চরিত্রটা সম্পর্কে জানতে চাই। প্রেম কুমার আমাদের মানে প্রেম কুমার কি চরিত্রের চরিত্রের- ধরন নাকি নাম? না না, আমার চরিত্রের নামই প্রেম কুমার। আমি গ্রামের একজন সাংবাদিক। তো আমি সবসময় আসলে আমি ইন্টারাপ্ট করতে চাচ্ছি না, ওটা আবার ইন্টারাপ্ট করতে হচ্ছে যে সাংবাদিক তার নাম আবার প্রেম কুমার। হ্যাঁ, মানে আমি একটু রোমান্টিক আর কি। মানে, আচ্ছা, এলাকায় অনেক মানে থাকে না যে কোনো ধরনের অন্যায় কাজের সাথে আমি জড়িত থাকি না, অন্যায়ের বিরুদ্ধে সবসময় লিখি। তো আমাকে এলাকার সবাই একটু ফাচকি সাংবাদিক হিসেবেই আমাকে আসলে সবাই ডাকে, মজা নেয় আর কি না আমার সাথে। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা জাভেদ গাজীর কাছে। আবারও ফিরে এলাম জাভেদ ভাই আপনার কাছে। শুরুতে বলছিলাম যে অনেক ব্যস্ততা যাচ্ছে, অনেক জায়গায় কাজ করছেন, জি। নানান প্ল্যাটফর্মে সেই কাজগুলো প্রচারিত হচ্ছে। দর্শকের সাড়া এই মুহূর্তে কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো পাচ্ছি। এটা ক্যারিয়ার প্রথম থেকে আসলে আমার শক্তি বলেন, সাহস বলেন, এটা অডিয়েন্স ছিল। তো এখন পর্যন্ত ওইটাই ধরে রাখার চেষ্টা করছি এবং দর্শকদের জন্য ভালো কিছু করার চেষ্টাই করে যাচ্ছি। অভিনয়টা শুরু করেছিলেন কবে? করোনার পরে, লাইক 22, 22-এর 21, শেষের 22? দিকে, না 21 না 22-এর শেষের দিকে আর কি। আচ্ছা, তাহলে বলা যায় যে খুব বেশি দিনের যাত্রা না টেলিভিশনে নাটকে। এটাকে কি মঞ্চে কাজ করা জি হয়েছে? জি, মঞ্চ হচ্ছে আমি কুষ্টি নাট্য সঙ্গে আছি। আমার ওস্তাদের নাম হচ্ছেন মির্জা রাকিব স্যার। ওইখানে এখনও ট্রেনিং নেই। এখন তো আসলে ওইভাবে সময় হয় না, যখনই সময় পাই চলে যাই। নিজের যে দুর্বলতা জায়গা তো প্রতিটা মানুষেরই থাকে, তো ওইখানে গেলে আসলে অনেকটা সময় সলভ পাওয়া যায় বা অ্যাডভাইস দেয় যে এইটা ভুল হচ্ছে, তো এইটা বা এটাকে এইভাবে কর, এই আর কি। সব মিলিয়ে তো অভিনয়কে ঘিরেই আপনার জীবনটা আবর্তিত হচ্ছে বেশ অনেকগুলো দিন ধরে বলা যায়। জি। যখন মঞ্চনাটকে কাজ করতেন বা এখনো তো যাচ্ছেন বলছিলেন, মঞ্চনাটকের শুরুটা কত সালে ছিল? আমার ক্যারিয়ারের ফার্স্টে হচ্ছেই ওই ওই তো 22-এর মানে করোনার ভিতর দিয়েই আর কি। আমি একটা টিভিসি দিয়ে আসলে ইন করি, ওই ওনার মির্জা ভাইয়ের আন্ডারেই। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি থিয়েটার করো, তো হচ্ছে থিয়েটার করলে আই হোপ তুমি ভালো কিছু করবা। তো আমি থিয়েটার যখন স্টার্ট করি এর ভিতর করোনা চলে আসে, লকডাউন, বাসায় থাকি। তো টুকটাক সময় পাইতাম, যাইতাম। এখন তো বাংলাদেশের পর্দায় আপনাকে দেখা যাচ্ছে রঙিলা পুতুল নামে একটি নিয়মিত ধারাবাহিক নাটকে আপনি অভিনয় করছেন, সেখানে আপনার চরিত্রটা সম্পর্কে জানতে চাই। প্রেম কুমার আমাদের মানে প্রেম কুমার কি চরিত্রের ধরন নাকি নাম? না না, আমার চরিত্রের নামই প্রেম কুমার। আমি গ্রামের একজন সাংবাদিক। তো আমি সবসময় আমি আসলে ইন্টারাপ্ট করতে চাচ্ছি না, ওটা আবার ইন্টারাপ্ট করতে হচ্ছে যে সাংবাদিক তার নাম আবার প্রেম কুমার। হ্যাঁ, মানে আমি একটু রোমান্টিক আর কি। মানে, আচ্ছা, এলাকায় অনেক মানে থাকে না যে কোনো ধরনের অন্যায় কাজের সাথে আমি জড়িত থাকি না, অন্যায়ের বিরুদ্ধে সবসময় লিখি। তো আমাকে এলাকার সবাই একটু ফাচকি সাংবাদিক হিসেবেই আমাকে আসলে সবাই ডাকে, মজা নেয় আর কি না আমার সাথে। তো আমি এই মজার ভিতরেই আমি আসলে যেটা করি যে ওই অন্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, লিখি। তো এইটা নিয়ে আর কি গ্রামে অনেক মজা নেয় আমাকে নিয়ে মানুষ। তো একটা টাইমে দেখা যাচ্ছে যে আমার নিউজগুলোই আসলে ঠিকঠাক, বা আমি যেটা লিখছি সেটাই সঠিক হচ্ছে। এবং আমার যে গার্লফ্রেন্ড চরিত্র বা আমার প্রেমিকা চরিত্র যিনি করেন, তো ওই ওনার সাথে আমার অনেক সময় এটা নিয়ে ঝগড়া হয় যে আমি কেন এই ধরনের সাংবাদিকতা করি, মানুষ আমাকে নিয়ে মজা নেয়। তো এবং এইটার ভিত্তি করে গল্পটা চলতে থাকে, সবাই আমাকে নিয়ে মজা নেয়, প্রেম কুমারের প্রেম কুমার। আমি হিন্দু চরিত্র প্লে করি আর কি। তো একটা টাইমে যে ভিলেন থাকে আমাদের এই গল্পের, আমার নিউজের উপর ভর করেই উনি অ্যারেস্ট হয়, বা এইভাবেই চলতে থাকে আর কি। সাংবাদিকতার এই জায়গাটা কিন্তু বেশ সেনসিটিভ, যে অনেক শক্তিশালীও বটে। আপনি কিছু একটা লিখে ফেললেই যে কারো জীবনে আসলে শনি ঘুরে যেতে পারে। যেমন আমি গ্রামের ওই গল্পের ভিতরে যেটা হচ্ছে যে একজন ক্যারেক্টার ছিল, নামটা ভুলে গেলাম। তো উনি হচ্ছে প্রচুর পরিমাণ শুটকির ভর্তা দিয়ে ভাত খেয়েছে। তো এখন হঠাৎ ওনার প্রচুর বমি করতেছে, আমি ওনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। তো আমি দেখলাম যে উনি বমি করলো, সেটা আমি ছবি তুললাম। আবার উনি বমির শেষে যেটা করলো, উনি পাশে একটা দোকান ছিল, সেখান থেকে এসে উনি আচার কিনলো। তো আমি দুটোকে মিলালাম, দুটো মিলে দেখলাম যে এটা তো ওনার তো বিয়ে হয়নি, তাহলে তো উনি তো মানে প্রেগনেন্ট। এটা আমি আবার মানে ছাপাই দিছি। কিন্তু তার 2 দিন পরে যে খবর হয়েছে যে আসলে ওনার মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে,
ওই জায়গা থেকে ওনার এটা এই প্রবলেমটা হয়েছে। তো এটা নিয়ে আবার ওই গল্পেই এই ক্যারেক্টারটা নিয়ে মানুষ অনেক হইল্লা করে মজা নেয় যে প্রেম কুমার আসলে নামেই মানে সব দিক দিয়ে ঠুনকো। কিন্তু একটা টাইমে দেখা যাচ্ছে যে আমার এই চরিত্র বোকামির মাধ্যম দিয়েই আমি ওইখানে এই গল্পে যে ভিলেন থাকে যে অপকর্মগুলো করে এগুলো আবার আমি ঠিকঠাকভাবে ইউজ করি। আমাকে কিনতে চাই, আমি বিক্রি হই না। যা হোক, ঘটনাচক্রে আপনাকে নানানভাবে আমরা আসলে রঙিলা পুতুলে দেখতে পেয়েছি। কখনো খুব সহজ চরিত্র, খুবই ঠুনকো, আবার কখনো আপনি একটা শক্তিশালী ভূমিকাও রেখেছেন। সব নাটকেই আসলে একটা মেসেজ দেওয়ার চেষ্টা থাকে একজন নির্মাতার। রঙিলা পুতুল থেকে আপনারা কি মেসেজ দর্শককে দিতে চেয়েছেন? মোশাররফ ভাই যে চরিত্রটা প্লে করছে ওই চরিত্রের মধ্য দিয়ে যে মেসেজটা মানুষ পাইছে বা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে ওনার বাবা একজন শিক্ষিত মানুষ, উনিও একজন শিক্ষিত মানুষ, কিন্তু উনি যেটা করেছে যে আমি গ্রামের ছেলে, আমি কেন গ্রামে পড়ে থাকবো। হ্যাঁ ঠিক আছে, গ্রামে পড়ে থাকার দরকার নেই, সেটা নিয়ে তুমি ভালো কিছু করো, কিন্তু উনি যেটা করেছে মানে একটা বাজে পথ উনি বেছে নিয়েছে যে আমি আসলে দেশের বাইরের কালচার যেভাবে মানুষ ইউজটা আমি সেভাবে হওয়ার চেষ্টা করব। উনি ওনার পোশাক হইতে সব কিছু উনি চেঞ্জ করছে এবং যেটা হচ্ছে খ্যাত মানে যেটা যায় না। তো এটার মাধ্যম দিয়ে আমরা যেটা মেসেজটা পাইছি যে আসলে আমাদের যে কালচার আমরা ওইটার মধ্যে থাকার চেষ্টা করি, ওইখান থেকে ভালো কিছু করা যায়। এটা আমার চরিত্রের মধ্য দিয়ে যেটা মেসেজটা গেলো সেটা হচ্ছে আমি একটা গ্রামের সরল সহজ একটা ছেলে, আমি সাংবাদিকতা করি, আমার প্রতিটা জিনিসই ছিল হাস্যকর, কিন্তু এই হাস্যকরের ভিতর দিয়ে যেটা হয় যে মাঝে মাঝে আমি এমন এমন কাজ করে ফেলছি যেটা গ্রামের জন্য বা সমাজের জন্য এটা একটা সচেতনমূলক ব্যাপার ছিল, ভালো ছিল, বা আমার একটা নিউজের মাধ্যম দিয়ে আমরা আমাদের ওই গল্পের যে নেগেটিভ চরিত্র যারা ছিলেন বা নেগেটিভ যে সাইডগুলো ছিল ওই সমস্যাটা আমরা সমাধান করতে পারছি। তো এই চরিত্রের মধ্য দিয়ে পাইছি যে আসলে সরল সোজা হোক আর যাই হোক, কর্মক্ষেত্রে থেকে বেটার কিছু করলে বা আমার টার্গেটটা কি বা আমার কাজটা কি এটা যদি আমি করতে পারি ঠিকঠাক। এ তো গেল রঙিলা পুতুলের গল্প। এবার একটু জানতে চাই, খুব সম্প্রতি আপনার আরো একটা কাজ যেটা ইউটিউবে এই মুহূর্তে স্ট্রিমিং হচ্ছে সেটা সম্পর্কে একটু জানতে চাই। কার নির্মাণে, কোন গল্পে, কোন চরিত্রে আপনি কাজ করলেন? লাস্ট নাম্বার 104 গল্পের নাম। এইটা আমার এই ঈদে আমার প্রথম একক নাটক যেটা আমরা বলি মানে সেন্ট্রাল কাস্টে থাকা বা কেন্দ্রীয় চরিত্রে, এটা আমার প্রথম সিরিয়াস একটা গল্প ছিল। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় নির্মাতা গোলাম সাহারব দুদুল ভাইয়ের। এইটা নিয়ে একটু ছোট্ট একটা গল্প আছে, প্লিজ শুনে ফেলি। দুদুল ভাই কখনো আমাকে পছন্দ করতেন না। আমার ক্যারিয়ারের ফার্স্ট টাইমে আমার যে মানে কী বলবো, আমার আপন ভাই বলেন বা সবাই জানেন নীলা আলমগীর ভাই আমার গার্ডিয়ান। তো উনি দুদুল ভাইয়ের সাথে একটা প্রজেক্ট করবেন, তো সেখানে একটা ওই প্রজেক্টে একটা চরিত্র ছিল যেটা নীলয় ভাই দুদুল ভাইকে আমার কথা বলছে যে দুদুল ভাই এই এই চরিত্রটা জাভেদে করবে। তো দুদুল ভাই বলতেছে জাভেদ কে? ও হ্যাঁ, তোর সাথে একটা ছেলে কাজ করে রেগুলার, ভালো, কিন্তু আমি এই চরিত্রের জন্য আমি অন্যভাবে অন্য আর্টিস্ট ভেবে রাখছি। তো ওকে শেষে পর্যন্ত কথা শেষ, আবার 3 থেকে 4 দিন পর আবার স্ক্রিপ্ট নিয়ে তারা বসছেন, বসার পরে আবারও নীলে ভাই মনে করে দিয়েছেন যে এটা জাভেদ গাজী করবে। তো এবার দুদুল ভাই একটু বিরক্ত, বারবার বলতেছে আমারও তো একটা সেট আপ ছিল, আমি অন্যভাবে কাস্টিং করব। তো ওনার অ্যাসোসিয়েট দিয়ে আমাকে কল দেওয়ায় যে জাভেদ, আমি জি একটু দুদুল ভাইয়ের অফিসে আসেন, ভাই আপনার সাথে কথা বলবে, আপনার এই ডেট ফাঁকা তো আছে? আমি হ্যাঁ আছে, তো ডেট দেওয়া আছে নীলয় ভাইকে। হ্যাঁ আমাদের জন্য নিয়েছে। তো আমি না যাইতে পারিনি, আসলে শুটিং করি রেগুলার, লেট নাইট মিডনাইট করে একদম পুরা শুটিং দিন আমি সেটে ঢুকলাম 10:30 11টার দিকে, দুদুল ভাই আমাকে নিয়ে সিন করতে নামাই দিল। তো দুদুল ভাই যে আপনি বলতেছে, আমি আসলে ভাই বলতেছি না, আমি ক্যাজুয়ালি আমার মতো সংগ্রহ দিচ্ছি। তো এখন দুদুল ভাইয়ের অ্যাসোসিয়েট যারা বা এডি যারা ছিল তারা তো পুরো মানে হয়ে গেছে, মানে ভাইয়া তো মানে খেপা যাবে। পরে আমি মানে সিকুয়েন্স শেষ করার পরে আমি বলছি ভাই ঠিক আছে, বললো যে হ্যাঁ ঠিক আছে কর, ভালো, পছন্দ হয়েছে। এবার ওনার সাথে আমার একটু মানে সখ্যতা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তারপরে প্রোডাকশন হচ্ছে এরকম যে নীলভের ডেট উনি এখনও শিওর হয় না, আমার ডেটা উনি নিয়ে বসে আছে। নেওয়ার পরে বেশ 3 থেকে 4টা প্রোডাকশন ওনার সাথে করলাম। এখন সম্পর্ক হচ্ছে তুই করে ডাকতেছে, এবং প্লাস উনি নিজে ফোন দিয়ে আমাকে অনেক অ্যাডভাইস দেয় যে চরিত্র ভালো করছিস, এটা কর সেটা কর, এরকম। তো হুট করে এই রমজানের প্রায় এর ভিতরে যেটা হয়েছে, ওনার একটা সিরিয়াল চলতেছিল, ওই সিরিয়ালে উনি আমাকে কাস্টিং করে বলতেছে জাভেদ এই সিরিয়ালটায়
এই পর্ব থেকে তুই ঢুকবি, ঢুকার পর থেকে একটা ক্যারেক্টার প্লে করিস, ক্যারেক্টারটা সিরিয়াস ক্যারেক্টার, যদি সিরিয়াল বাড়ে তাহলে তোর এটা আমি আরও ফ্রন্টে নিয়ে আসবো। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে ভাই, ওকে, আমি করলাম। তো উনি হঠাৎ করে একটা ক্লিপ ওনার সামনে আসছে ওনার সিরিয়ালের, তো উনি আমার ওই পারফর্ম দেখার পর উনার অ্যাসোসিয়েটটা ডাকে বলতে, এদিকে ফোন দিয়ে বলতেছে যে এই গাজী তো সিরিয়াস পারফর্ম তো ভালো করে, আমি তোর দেখি না কমেডি করছে বা এসে, ওকে তো ইউজ করছে না। আমি মনে আছে এই গল্পটার কথা, বলে হ্যাঁ ভাই এটা তো আমরা ওনাকে নিয়ে করার কথা ছিল। বলছে ওই প্ল্যানটা বাদ দিয়ে আমি জাভেদকে নিয়ে করবো। তো তা এটি বলতেছে এটা কীভাবে সম্ভব, জাভেদকে এইভাবে আপনি ওর উপর এই বিশ্বাসটা রাখতেছেন। বললো যে আচ্ছা ওকে ডাক দিয়ে আমি ওর সাথে বসি। পরে এই রোজার ঈদের আগে আমাকে সারা কেমন পেলেন এই কাজটির? আলহামদুলিল্লাহ ফার্স্ট প্রোডাকশন খুব ভালো গেছে। আপনার বিপরীতে কে ছিলেন? এখানে ফিমেল কোনো আর্টিস্ট ছিলেন না, আমাদের মুকুল সিরাজ ভাই ছিলেন। এবং সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটাতে আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র আর্টিস্ট, বিশেষ করে মনিরা মিঠু আপা, এটা দেখে উনি স্ট্যাটাস দিয়েছেন, উনি দেখে ওনার কান্না পাইছে বা উনি কান্না করেছেন। অ্যান্ড আরও অনেক আমাদের মোশারফ ভাই, নীলা ভাই, মানে সবাই যার যার জায়গা থেকে দেখে, বা আরও সিনিয়র অনেক অভিনেতা ছিলেন, নির্মাতা ছিলেন, খুব ভালো কমেন্টস করেছে। এবং ইউটিউবে অনেক কমেন্টস আসছে যা মানে এই কমেন্টগুলো দেখলে আসলে কাজ করার ইচ্ছা আরো অনেক বেড়ে যায়। জি। গল্পটা কি নিয়েছিল? বুঝতে পারছি যে একটি লাশ নিয়ে গল্প, ডেফিনেটলি এটা লাশ হচ্ছে নম্বর 104। 104। নামটা এমন কেন এবং গল্পটা আসলে কি নিয়ে আগাতে থাকে? আমি ডোম লাশ কাটি, তো যে যে হসপিটালের ডোমে আমি কাজ করি সেই হসপিটালে একটা লাশ আসে, লাশ নাম্বার 104। আমাকে দায়িত্ব পড়ে এটা পোস্টমর্টম করবে, কেটে টেটে ঠিকঠাক করে দিতে আর কি। তো আমি ওকে নিয়মিত আমি যা করি তাই করতে আসছি। এসে আমি যখন চাদরটা উঠে দেখি যে আমার সন্তান, মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে, এই টাইপের এই বয়সের আর কি, নিজের পলিটিক্যালের সাথে জড়িত ছিল। তো লাস্টটা যখন মারা যায় আমার কাছে আসছে, তখন আমি আসলে আমি মানে স্টপ হয়ে যায়। আমি আসলে আমি আমার পুরো দিন আমি এই লাশটা নিয়েই আমি কাজ করছি, কিন্তু আমি আমার মধ্যে নাই। বাট যখন মুকুল সিরাজ ভাই আমাকে একটা সংলাপ দেয় যে এই লাশটা তোমার কাছে তোমার সন্তান, তখন আমি একটা ডায়লগ দিই, স্যার লাশ না, আমার আমার বাজান, আমার পোলা, আমার মায়া। আপনি যারা লাশ বলতেছেন তা আমার, আপনার কাছে লাশ হইতে পারে, আমার কাছে আমার বাজান, আমার পোলা, আমি পালছি, লাশটা আমার কাছে। তখন একটা বলে যে এটা অন্যদের কাছে তো এটা একটা এখন প্রজেক্ট হয়ে গেছে, তুমি এই দামি বুলেটটা বের করে দাও। তখন আমি আমার ভিতরে আবার ফিরে আসি যে আমার পোলার চাইতে আপনার বুলেটের দাম বেশি। এই যে সন্তান, বাবা এবং একজন পেশাদার ডোম হিসেবে আপনার যে চরিত্রটা, এই জায়গাটাতে তো আপনার অনেক মনোনিবেশ করতে হয়েছে। একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে ডুব দেওয়ার জন্য একটা সময়েরও দরকার আছে। এরকম ক্রিটিক্যাল একটা চরিত্র এবং ভীষণ স্পর্শকাতর কিছু অনুভূতির বিষয় এটার সাথে জড়িত। আপনি নিজেকে প্রস্তুত করেছিলেন কিভাবে? কতদিন সময় পেয়েছিলেন? 1 মাস সময় পেয়েছিলাম। আপনি কখনো ডম হিসেবে, মানে আপনি তো ডম হিসেবে কখনো কাজ করেন, বাট আপনি মর্গে কখনো গিয়েছেন? হ্যাঁ, গেছিলাম। এই 1 মাস আমি প্রায়, আমার শুটিং যখন শেষ হয়ে যেত, লাইক 10টা মানে 8টা 7টার দিকে যখন শেষ হইতো, তখন আমি চলে যেতাম ঢাকা মেডিকেলে, ওইখানে মিশতাম তাদের সাথে। খুব ভয়ঙ্কর না ব্যাপারটা? হ্যাঁ ভয়ঙ্কর, কিন্তু আমার কাছে তখন এনজয় করতাম, ভালো লাগতো যে আমি তো এটা হচ্ছে, আমি তো জলিল হব 1 মাস পরে। আমার চুল দাঁড়িয়ে অনেক বড় করছি। এই ধরনের গল্পে নাটক আমরা এর আগে বোধহয় ওইভাবে দেখিনি। আপনি লাস্ট নাম্বার 104 দেখে নেবেন। অবশ্যই দেখবো, আমার দর্শকরাও নিশ্চয়ই দেখবে। অভিনয় জীবন ভালো যাচ্ছে, নিশ্চয়ই অনেক ভালো দেখতেও চান নিজেকে আগামীতে। সামনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। পরিকল্পনা আসলে নাই। পরিকল্পনা এটাই যে আমি ভালো পারফর্ম করতে চাই। এখন আমি বলবো যে আমি এটা করবো সেটা করব, যেমন আমি তো চিন্তা করি না যে লাস্ট নাম্বার 104 আমি জলিল হইতে পারবো বা আমি জলিল করব। সময় এবং মানে আমার কর্মে বা আমার চেষ্টা আমাকে তখন বলে দিবে যে এটা হচ্ছে তোমার সাথে, এটা করো, এই আর কি। পরিকল্পনা হচ্ছে ভালো মানুষ হওয়া, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য, যাতে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ এবং ভালো অভিনেতা দুটোই আপনার হয়ে ওঠা হয়। ভালো থাকবেন। ভালো থাকবেন।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। বিখ্যাত ইংরেজ কবি জন মিল্টনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনকে ঘৃণা করো না, জীবনকে ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার ক্ষণিক জীবনকে স্বর্গীয় সুষমায় উদ্ভাসিত করে তোলো। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।